গঙ্গারামপুরের খবরে নজর রাখা যাক, কারণ প্রচারে ঝাঁঝ বাড়ছে একদিকে, যেমন তেমনই ছোটোখাটো গন্ডগোলের খবরও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। যেমন এখানে গন্ডগোলের শুরু হচ্ছে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। সুজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজন, কখন কিভাবে গন্ডগোলের সূত্রপাত? নম্বর ওয়ার্ডের যে পুরাতন গঙ্গারামপুর এলাকার সুজন, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। সুজন, আমরা শুনতে পাচ্ছি না। গঙ্গারামপুরের 11 নম্বর ওয়ার্ডের ঘটনা, শুধু এটাই শুনতে পেলাম এখনো পর্যন্ত। 4 জন আহত, পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ, 4 জন আহত গঙ্গারামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। সুজন, একটু ডিটেলে জানতে চাইবো, বিস্তারিত জানতে চাইবো কি হয়েছিল। না, সুজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, অর্থাৎ সুজনের কথা ঠিক মতো আমাদের কাছে আসছে না। তো তৃণমূল বিজেপি সংঘর্ষ, 4 জন আহত, তৃণমূল বিজেপি দোষারোপ, পাল্টা দোষারোপ কিন্তু চলছেই। ওখানে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছিল, সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং তার মাথায় ইঁট দিয়ে বাড়ি মারে। সে সিভিয়ারলি ইনজিওর্ড, তার সিটি স্ক্যান করানো হয়। ওদের তো পায়ের তলার মাটি সরে গেছে, তার কারণ তারা বুঝতে পারছে যে এই কেন্দ্র থেকে বিপ্লব মিত্রের জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই একটা গন্ডগোল করে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। যেহেতু পতাকা আমরা আগে লাগিয়েছি, এটাই অপরাধ হয়ে গেছে। কেন তুমি পুরানপাড়া বুধে পতাকা লাগিয়েছো? ওকে ধনঞ্জয়কে দেখার পরে ওকে সঙ্গে সঙ্গে মাইকে দাঁড় করায় বলে যে পুরানপাড়া বুধে কেন তোরা বিজেপির পতাকা লাগিয়েছিস? এখানে শুধু তৃণমূলের পতাকা থাকবে, বিজেপির কোনো পতাকা থাকবে না। ও তখন বলছে আমরা দল করি, আমরা পতাকা লাগিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা 10-12 জন ছিল, একদম ওকে মারতে শুরু করে এবং সেখানে ইট ছিল, ইট দিয়েও মারতে শুরু করে। ও তখন চিৎকার করলে ওর বাড়ির লোকজন তখন ওখানে আসে, দৌড়িয়ে আসার পরে এবার বাড়ির লোকে ওর দাদা, ধনঞ্জয়ের দাদাকেও একদম মেরে নাক মুখ ফেটিয়ে দিয়েছে। এবার তৃণমূল আইএসএফ এর সংঘর্ষের ঘটনা দত্তপুকুরে। সকাল সন্ধে চা খান পাড়ার সবাই, আড্ডা মারেন একসঙ্গে, সেখান থেকেই বচসার সূত্রপাত, হাতাহাতি, এমন অবস্থা হলো বেশ কয়েকজন আহত হয়ে পড়লেন। কিন্তু এরকম তো হওয়ার কথা না। যারা চায়ের দোকানে বসে আড্ডা মারেন তারা তো একে অপরকে দীর্ঘদিন চিনবেন, একই পাড়ার মানুষ। তাহলে এই ঘটনা শুরু হলো কিভাবে? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, একদম দেখো, দত্তপুকুর থানার পূর্ব কিলকাপুর গ্রাম পঞ্চায়েতের দাড়িপুর এই এলাকায় গতকাল সন্ধ্যাবেলা একেবারে যখন আইএসএফ এবং এলাকার মানুষজন যখন একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তখনই পার্টিগত রাজনৈতিক আলোচনা হচ্ছিল। সেই রাজনৈতিক আলোচনা হতে হতে একেবারে সেটা সংঘর্ষের রূপ নেয়। তার কারণ আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ জড়ায় এই ঘটনায় উভয় পক্ষের প্রায় এখনো পর্যন্ত 5 জন কিন্তু আহত। ফলে ঘটনাস্থলে দত্তপুকুর থানা পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে। কিন্তু এই যে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, শাসক দল তৃণমূল কংগ্রেসের স্পষ্ট দাবি যে বেশ কয়েকজন গুটিকতক একেবারে আইএসএফ কর্মী সমর্থক তারা এলাকায় অশান্ত করার জন্য এই ধরনের গন্ডগোল পাকিয়ে তারা সংঘর্ষ বাঁধিয়েছেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা আহত হয়েছেন। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদি পঞ্চায়েতে কোনো ভোট দিতে দেওয়া হয়নি, নতুন করে সামনে লোকসভা নির্বাচন যাতে কোনো রকম ভাবে আইএসএফ কর্মী সমর্থকরা কোনো প্রচারে বেরোতে না পারে, তার জন্যই পরিকল্পিতভাবে একেবারে এই তৃণমূল কর্মী সমর্থকরা তারা এই আইএসএফ কর্মী সমর্থকদের উপরে মারধর করেছে। ফলে উভয় পক্ষে কিন্তু এখনো পর্যন্ত 5 জন আহত হয়েছেন। কিন্তু যেভাবে এই ভোটের আগে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে, ফলে পূর্ব কিলকাপুর দত্তপুকুর থানার পূর্ব কিলকাপুর এলাকায় যথেষ্ট উদ্বেগে রয়েছে এলাকার মানুষজন। ধন্যবাদ জিয়াউল। টিএমসির কিছু দুষ্কৃতী যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি, পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। আইএসএফ যদি এখানে যদি জোর করে কিছু কথাও বলে, তাও আইএসএফের দোষ। ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল, তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। ঘটনাটা ঘটেছে একটা কোনো জায়গায় কেওয়াস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, আমার পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তার গজলডোবায় মৎস্যজীবীদের জালে উঠল একটা বাঘা আর মাছ। কত ওজন হতে পারে বলে মনে হয়? ছবি দেখুন, 40 কিলো ওজন। এই বাঘা আর মাছের ওজন 40 কিলো।
স্বাভাবিকভাবে স্টেশন বাজারে বিক্রির জন্য যখন আনা হয়েছে তখন তো মানে একেবারে ভিড়ে থিকে অবস্থা ওই মাছ ঘিরে। তো শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, একটু জানবো যে কত টাকা কিলো দরে বিক্রি হলো এই মাছ? দেখো, আজ সকালবেলায় কিন্তু এই মাছটি জলপাইগুড়ি স্টেশন বাজারে নিলামে আছে এবং নিলামে আসার পরেই কিন্তু দাম উঠেছে 600 টাকা কেজি। নিলামে 600 টাকা কেজি দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী যিনি রয়েছেন গান্ধী দাস, তিনি এই মাছটিকে কিনেছেন এবং এই মাছটিকে তিনি একদিনের জন্য সংরক্ষণ করে রেখেছেন এই অর্থে যে আগামীকাল রবিবাসরীয় বাজার, অর্থাৎ আগামীকাল মাছের চাহিদা প্রচুর থাকবে, সেক্ষেত্রে দাম অনেকটা বেশিই পাবেন এবং তিনি প্রাথমিকভাবে যে দাম ধার্য করছেন আগামীকালকের বাজারের জন্য, তিনি দাবি করছেন যে 650 থেকে 700 টাকা কেজি দরে তিনি এই মাছটিকে বিক্রি করবেন বলে ঠিক করে রেখেছেন। এবং এটা বলা যেতেই পারে যে গত অক্টোবর মাসে তিস্তায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলো, সেনাবাহিনীর শেল এসে তিস্তার বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেল এবং তারপর থেকে যে তিস্তার মৎস্যজীবীদের মধ্যে এবং কৃষিজীবীদের মধ্যে যে প্রভাব পড়েছিল, 5 মাস পর কিন্তু তিস্তার নদীতে জাল ফেলে এত বড় মাছ মানে বলা যেতে পারে ধরতে পারলেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা খুশি হবেনি, যথেষ্ট লাভবান তিনি এবং এই মাছ যারা দেখেছেন তারাও খুশি, আর যারা কিনতে পেরেছেন তারা তো ভাগ্যবান।